ওয়েলকাম টু সাইকোলজি স্ফিয়ার। একটা ভিডিও আমাদের বহুদিন ধরে পেন্টিং, সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সেটা হলো অলরেডি আমরা WBCS 2023-এর মেন্স এক্সামিনেশনের পেপার 1 সাইকোলজি অপশনালের ডিসকাস করে দিয়েছি। যেটা আমাদের বাকি ছিল সেটা হলো পেপার 2। আজকে আমরা এই পেপার 2টা নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেখানে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অর্থাৎ পেপার 1 নিয়ে, সেটা অবশ্যই ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তোমাদের সমস্ত ডাউট প্রশ্ন সংক্রান্ত ক্লিয়ার করে দেওয়ার জন্য অবশ্যই ভাবে আমি চেষ্টা করব। আজকে পেপার 2টা নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। পেপার 2তে যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে খুব কমন একটা প্রশ্ন, এবং যে প্রশ্নটা আমি ইম্পর্টেন্ট হিসেবেও যখন সাজেশন দিয়েছিলাম, সাজেশনের মতো একটা ভিডিও করেছিলাম, তখন সেখানে বলেছিলাম টোপোগ্রাফিক্যাল মডেল অফ মাইন্ড বা টোপোগ্রাফি অফ মাইন্ড অ্যান্ড স্ট্রাকচার অফ মাইন্ড, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট থেকে থাকে প্রত্যেক বছরই আমাদের সিগমন্ড ফ্রয়েডের পার্সোনালিটি থিওরি থেকে। সিগমন্ড ফ্রয়েড আমরা জানি যে মাইন্ডের তিনটে লেভেলে ভাগ করেছেন, প্রিকনশিয়াস, কনশিয়াস অ্যান্ড আনকনশিয়াস। এই যে তিনটে লেভেল আছে মাইন্ডের, এটাকে মেনশন করতে হবে, এবং তার সাথে আমাদের ইড, ইগো এবং সুপার ইগো, এই সাথে যে কিভাবে উনি রিলেশন করেছেন আমাদের তিনটে মাইন্ডের সাথে আমাদের ইড, ইগো এবং সুপার ইগোকে, সেই টোটালটা নিয়েই কিন্তু এই আমাদের টোপোগ্রাফি অফ মাইন্ড অ্যান্ড স্ট্রাকচার অফ মাইন্ড। তো এই দুটো যখন লিখবে তখন কিন্তু অবশ্যই সেখানে ছবি দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ছবি ছাড়া কিন্তু এই দুটোকে একটু অসুবিধে হবে আমাদের বোঝাতে, এবং এক্সামিনারেরও বুঝতে অসুবিধে হবে যে পার্টিকুলারলি কনসিয়াস বলতে আমরা ইদ বা ইগো বা সুপার ইগোর কোন জায়গাটাকে আমরা মিন করতে চাইছি বা আমরা কিভাবে রিলেশন করছি। তো সেটাকে যদি একটু ছবি দিয়ে আলাদা করে দিতে পারো তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বেশি ইজি হবে এক্সামিনারের বুঝতে। নেক্সট হচ্ছে ব্রিফলি রাইট সাইকোসেক্সুয়াল স্টেজেস অ্যাজ প্রপোজড বাই ফ্রয়েড। সাইকোসেক্সুয়াল স্টেজেস এর কথাও আমরা প্রত্যেকে জানি, যেখানে 5টা স্টেজেস এর কথা বলা হয়েছে: ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সি অ্যান্ড জেনিটাল। এই যে 5টা স্টেজেস এর কথা বলা হয়েছে, এগুলো তো পরপর পরপর বয়স সীমা মেনশন করে কিন্তু লিখতে হবে। বয়স সীমা মেনশন না করলে কিন্তু সেখানে মার্কস ডিডাক্টের একটা চান্স থেকে যায়। অর্থাৎ আমাদের প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ওরাল স্টেজ। সেই ওরাল স্টেজটা আমাদের কত বছর থেকে কত বছর পর্যন্ত রয়েছে, 0 to 2 years। তারপরে আসছে অ্যানাল স্টেজ, এবং এই ওরাল স্টেজেস এর মধ্যে আমাদের ওরাল অ্যাক্টিভিটি কি কি থাকছে সেটা কিন্তু, এবং সেটার সাথে সাইকোসেক্সুয়ালের কি রিলেশন, সেই জায়গাটাকে এখানে ক্লিয়ার করতে হবে। নেক্সট আসছি অ্যানালে। অ্যানালের সাথে টয়লেট ট্রেনিং, পটি ট্রেনিং, এই জিনিসগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। ল্যাটেন্সি স্টেজের ক্ষেত্রে, আচ্ছা সরি, মাঝখানে একটা স্টেজ আমি মিস করেছি, সেটা হচ্ছে ফ্যালিক। ফ্যালিক স্টেজে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের হয়। একটা হচ্ছে কমপ্লেক্স, মানে দু ধরনের কমপ্লেক্স হয়, একটা হচ্ছে আমাদের ওডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। ওডিপাস কমপ্লেক্সের কিন্তু কনসেপ্টটা দিয়েছিলেন ফ্রয়েড, বাট ইলেকট্রা কমপ্লেক্সের কিন্তু কমপ্লেক্সটার যে কনসেপ্টটা সেটা কিন্তু ফ্রয়েড দেয়নি, সেটা দিয়েছে অ্যানা ফ্রয়েড। তো এই জায়গাটা যদি মেনশন করতে পারো ডেফিনেটলি কিন্তু সেখান থেকে মার্কসটা ভালো ক্যারি হবে। নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। ল্যাটেন্সি স্টেজটাতে আমাদের কি কি চেঞ্জেস হচ্ছে, সেক্সুয়াল কি কি আর্জ আমাদের নতুন করে তৈরি হচ্ছে,
সেই জায়গাটা লিখতে হবে। তারপর হচ্ছে জেনিটাল, যেটাকে আমাদের ম্যাচিওর্ড এজও বলা হয়ে থাকে। তো এই টোটাল 5টা যে আমাদের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট স্টেজ রয়েছে সেটা এখানে মেনশন করতে হবে। নেক্সট চলে আসছি পরের কোশ্চেনে, যেখানে বলেছে ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে সিজোফ্রেনিয়া এবং তার কজ আর তার উপরে আমরা কি কি থেরাপি অ্যাপ্লাই করতে পারবো সেইগুলো আমাদের এখানে মেনশন করতে বলেছে। এখানে কোনো ভাগ নেই, টোটাল মার্কস হচ্ছে 40। তো সিজোফ্রেনিয়ার কোথা থেকে এসছে? সিজোকে আমরা মানে সিজোফ্রেনিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সিজো একটা ফ্রেন্ড। এইভাবে যদি জিনিসগুলোকে একটু মেনশন করে করে লেখো তাহলে জিনিসটা কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে? এবং তারপরে যে কজেস, অ্যাকচুয়াল কিন্তু কজেস সিজোফ্রেনিয়ার জানা যায়নি। ধরে নেওয়া হয় জেনিটাল কজ, ধরে নেওয়া হয় প্রেগনেন্সির সময় মায়ের যদি কোথাও আঘাত লেগে থাকে, ধরে নেওয়া হয় প্রেগনেন্সির সময় মা যদি কোনোভাবে কোনো ডিজিজে আক্রান্ত হয়ে থাকে, বা বাচ্চা জন্মানোর পরে যদি বাচ্চার কোনো রকমের কোনো ব্রেন ডিসঅর্ডার থেকে থাকে, বা মা যদি অ্যালকোহল ইনটেক করে বা স্মোক করে, তাহলে সেটা যদি ব্রেস্ট ফিডিং এর মাধ্যম দিয়ে কিন্তু বাচ্চার মধ্যে যায়, সেটা পরবর্তীকালে রিয়াকশন করতে পারে, হরমোনাল কিছু চেঞ্জেস আসতে পারে। তো এরকম বিভিন্ন কারণ কিন্তু আমাদের সিজোফ্রেনিয়ার জন্য রয়েছে। আর সিজোফ্রেনিয়ার এখানে যে থেরাপিটা আমরা অ্যাপ্লাই করতে পারি, বেসিক্যালি সিজোফ্রেনিয়া হচ্ছে একটা সাইকটিক ডিসঅর্ডার, যেটা কিন্তু পুরোপুরিভাবে কিওর করাটা কখনোই সম্ভব নয়, যদি না ফার্স্ট স্টেজে যে মানে সিম্পল সিজোফ্রেনিয়াটা রয়েছে সেটা যদি আমাদের হয়। যদি হেভি ফ্রেনিক, ক্যাটাটোনিক্স এই জায়গাগুলোতে আমাদের হয়ে যায় এই টাইপস গুলোর মধ্যে, তাহলে কিন্তু সেটা আমাদের পুরোপুরিভাবেই কোনোদিনও কিওর করা যায় না, সেটা কিন্তু সারা জীবন আমাদের মেডিকেশনের মাধ্যমেই কিন্তু থাকতে হয়। এবং সেখানে আমাদের কিছু বিহেভিয়ারাল ট্রেনিং দিতে পারি, কিছু ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে অন্য মাইন্ডসেটে রাখতে পারি। এবং যে এই যে বললাম যে রিল্যাক্সেশন থেরাপি, সেখানে রিল্যাক্সেশন থেরাপি, মিউজিক থেরাপি এগুলো প্রোভাইড করা যেতে পারে, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু সেটা একদম প্রাথমিক অবস্থায় নয়, প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদেরকে ওষুধই প্রয়োগ করতে হবে। ওষুধ প্রয়োগ করার পরে যখন সেই ক্লায়েন্ট বা পেশেন্ট একটা স্টেবল কন্ডিশনে আসবে তখন আমরা কিন্তু তার উপরে থেরাপি অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা এটা গেল। তাহলে এটা আমাদের জাস্ট পয়েন্ট করে করে লিখতে হবে এই জায়গাটা। নেক্সট হচ্ছে আমাদের ক্রিটিক্যালি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফারেন্স বিটুইন সাইকোঅ্যানালিসিস অ্যান্ড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সাইকোঅ্যানালিসিস থেরাপিটা আমাদের দিয়েছেন হচ্ছে ফ্রয়েড। সেখানে উনি অনেকগুলো স্টেজেস এর কথা বলেছেন, যেরকম হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন, ট্রান্সফারেন্স, কাউন্টার ট্রান্সফারেন্স, এই জিনিস ড্রিম অ্যানালিসিস, এই কিছু কিছু স্টেজ রয়েছে। সেটার সাথে বেসিক্যালি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ যেখানে আমাদের এবার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি থেকে আরো দুটো থেরাপিকে আলাদা করা যায়। একটা হচ্ছে আমাদের কগনিটিভ থেরাপি, যেখানে শুধুমাত্র আমাদের ব্রেনের ডিসফাংশনিং যেখানে হয় বা নিউরো ট্রান্সমিটার্স এর যেখানে প্রবলেম হচ্ছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আমাদের কগনিটিভ থেরাপির প্রয়োজন। আবার যদি বিহেভিয়ারাল কোনো ইস্যু হচ্ছে, বিহেভিয়ারাল ইস্যু বলতে যেরকম ফিজিক্যালি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, কোনো জিনিস হয়তো ছুঁড়ে ফেলছে, হঠাৎ করে রেগে যাচ্ছে, নিজের মতো একা ঘুমড়ে বসে থাকছে, আইসোলেশন হচ্ছে, কারোর সাথে কথা বলছে না, সোশ্যাল ফোবিয়া তৈরি হচ্ছে। তো এখানে এরকম যদি কিছু হয় তখন আমাদের ডেফিনেটলি ভাবে কিন্তু বিহেভিয়ার থেরাপি প্রয়োগ করতে হয়। তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যখন দুটোই আমরা একসাথে প্রয়োগ করব, তখন আমাদের সেখানে ব্রেনের পার্টটা, অর্থাৎ যেই যে ব্রেনের ডিসফাংশন বা নিউরোট্রান্সমিটার যে প্রবলেম, সেগুলোও আমাদের এখানে মেনশন করতে হবে। এর পাশাপাশি আমাদের বিহেভিয়ারাল প্রবলেমটাকেও কিন্তু দেখতে হবে। তো বেসিক্যালি এরকম ভাবেই মেনশন করতে হবে যে ফ্রয়েড কোন কোন জায়গাগুলোতে মেনশন করেনি, অর্থাৎ এই যে ড্রিম অ্যানালিসিস বলেছে, কিভাবে ড্রিমের মাধ্যম দিয়ে যদি আমাদের মেন্টাল ইস্যু হয় তাহলে কিভাবে ট্রিটমেন্ট করব, যেটা আবার এখানে বলা নেই। তো এইভাবে কিন্তু জিনিসটাকে ডিফার করাতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সোশ্যাল ইন্টিগ্রেশন প্রবলেম নিয়ে শর্ট নোট লিখতে বলেছে। তো সোশ্যাল ইন্টিগ্রেশন প্রবলেম নিয়ে শর্ট নোট লিখতে গেলে সেখানে আমাদের কাস্ট, রিলিজিয়ন, কাস্ট এগুলো নিয়েও কিছু লিখতে হবে। এই যে বিভিন্ন ধর্মের থেকে আমাদের বিভিন্ন নিয়ম, বিভিন্ন মতভেদ, বিভিন্ন কালচার, এই জিনিসগুলো যে তৈরি হচ্ছে সেটা, তো সেটা কিভাবে আমাদের সোশ্যালি বা সামাজিকীকরণের ক্ষেত্রে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। বা অনেক সময় হয় যে আমরা কিছু কিছু
ব্যারিয়ার্স থাকে, যার ফলে আমরা সমাজে এগোতে পারি না, যেটাকে সোকল্ড বলে যে সমাজ এগোচ্ছে। তো সেই এগোনোটার ক্ষেত্রে আমাদের মানসিকতার অনেক চেঞ্জেস আনতে হয়। তো সেইগুলোর ক্ষেত্রে শিক্ষা কিভাবে হেল্প করে, বা এডুকেশনের একটা বড় পার্ট থাকে, কালচারাল অ্যাক্টিভিটির একটা বড় পার্ট থাকে, কস্ট কালচারাল অ্যাক্টিভিটি থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনশন করতে হবে এই সোশ্যাল ইন্টিগ্রেশন। নেক্সট হচ্ছে ডেলিনকুয়েন্সি অ্যান্ড ক্রাইম। ডেলিনকুয়েন্সি অ্যান্ড ক্রাইম, এটা হচ্ছে যে আমরা যদি ছোটখাটো কোনো জিনিস বা অপরাধ করি সেটা হচ্ছে একটা ক্রাইম। ডেলিনকুয়েন্সি মানে যেখানে শিশু যুক্ত, এবং তাছাড়া একটা বড় ধরনের কোনো অপরাধ। তো এই দুটোকে আমরা কিভাবে মেশাতে পারি, এবং অবশ্যই এটা কিন্তু আমাদের সোশ্যালিও ইম্প্যাক্ট করছে, কারণ অবশ্যই এরকম ধরনের নেগেটিভ আসপেক্টস যদি আমাদের সোসাইটিতে থাকে, বা সোসাইটিতে আমাদের যদি এই ধরনের নেগেটিভ কিছু ইস্যু নিয়ে কাজ করতে হয়, তাহলে সেটা কিন্তু সোসাইটির জন্য খুবই বিপজ্জনক। তো সেইগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের প্রিভেন্টিভ কি কি জিনিস নেওয়া উচিত, বা কি কি বিষয় আমাদের দেখা উচিত, তো সেই জিনিসগুলো এখানে মেনশন করতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডারে কি কি ফিচার্স আছে সেটা বলতে হবে, এছাড়াও এর কজ এবং ম্যানেজমেন্ট প্রোগ্রাম। মুড ডিসঅর্ডার আমাদের তিন ধরনের হয় বেসিক্যালি। যেরকম ভাবে আমাদের আগে ছিল ইউনিপোলার, বাইপোলার। 2013 থেকে বাইপোলারকে আবার দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে বাইপোলার 1 আর একটা হচ্ছে বাইপোলার 2। এবার বাইপোলার 1-এ কি হয়, বাইপোলার 2-তে কি হয়, তো এবং ইউনিপোলারই বা কি হয়, বা বাইপোলারই বা কি হয়। ইউনিপোলার মানে যেটা একটাই পোল থাকবে, যেখানে শুধুমাত্র ডিপ্রেশন। বাইপোল মানে যেখানে আমাদের ডিপ্রেশনও থাকবে, তার সাথে ম্যানিয়া থাকবে, হাইপোম্যানিয়া থাকবে, এই সবগুলো থাকবে। তো এর কারণ কি? এর কারণের মধ্যে যেগুলো রয়েছে, যেমন জেনেটিক্স কারণ থাকতে পারে, তারপরে এনভায়রনমেন্টাল ইস্যু এটা থাকতে পারে, তারপরে অনেক সময় হয় ছোটবেলা থেকে খুব কিছু বাচ্চাকে খুব প্যাম্পারিং করা হয়, এবং যেটা ধরে নেওয়া হয় যে এখন ঠিক আছে, বাচ্চা পরে ঠিক হয়ে যাবে, এই ভেবে তাকে শাসন করা হয় না। তো এই জায়গাগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের মুড ডিসঅর্ডারের জন্ম হতে থাকে। ঠিক আছে। এবং এখানে এটাকে আমরা ম্যানেজমেন্ট করব কিভাবে? ম্যানেজমেন্ট প্রোগ্রাম মানে হচ্ছে ওই থেরাপি। কিভাবে একজন মুড ডিসঅর্ডার পেশেন্টকে আমরা থেরাপির মাধ্যমে আস্তে আস্তে সুস্থ করতে পারবো। অবশ্যই বিহেভিয়ার থেরাপি সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের শর্ট নোট 5টা রয়েছে, তার মধ্যে 4টে লিখতে বলেছে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রজার্সের আমাদের থিওরি লিখতে বলেছে। এবার রজার্সের থিওরির মধ্যে যেখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেলফ। তো সেলফ আমাদের দু ধরনের হয়, একটা আইডিয়াল সেলফ, একটা রিয়েল সেলফ। আইডিয়াল সেলফ রিয়েল সেলফের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে তাহলে সেখানে ইনকনগ্রুয়েন্স তৈরি হয়, যদি সামঞ্জস্য থাকে তাহলে সেখানে কনগ্রুয়েন্স তৈরি হচ্ছে। এই জায়গাটা একটু মেনশন করতে হবে। এবং গুড লাইফ কিভাবে আমরা তৈরি করতে পারি সেটার কথা বলেছেন হচ্ছে আমাদের এই রজার্স। তো সেই জায়গাগুলোকে কিন্তু এখানে মেনশন করতে হবে, 10 নাম্বার মতো রয়েছে, তো সেইভাবে মানে ওয়ার্ড লিমিট মেনটেন করে লিখতে হবে। নেক্সট হচ্ছে রিহ্যাবিলিটেশন সাইকোলজি। রিহ্যাবিলিটেশন সাইকোলজি যেখানে মূলত সাবস্টেন্স ইউজের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি, অর্থাৎ হ্যাবিট হ্যাবিট চলে যায়, এবং গিয়ে আমাদের কিছু কিছু বদ অভ্যেস যেগুলো আমাদের চলে আসে ভেতরে, এবং সেগুলো কিন্তু আমাদের মেন্টাল হেলথে একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করে। তো আমরা আবার কিভাবে পুনরায় ওই অভ্যাসগুলোকে ফিরে পেতে পারি সেটা নিয়েই হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন সাইকোলজি। তো সেখানে আমাদের মূলত কিছু কিছু বাজে অভ্যাস সাবস্টেন্স অ্যাবিউজের মাধ্যমে, বা সাবস্টেন্স অ্যাবিউজে যদি আমরা একটু বেশি করে আক্রান্ত হয়ে পড়ি, বা তাদের প্রতি যদি আমাদের বেশি ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের মূলত এই সমস্যাগুলো হয়। তো সেখান থেকে আমরা কিভাবে আস্তে আস্তে রিকভার করবো বা বেরোবো সেই জায়গাগুলো এখানে মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া অফ অ্যাডজাস্টমেন্ট। আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হয়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা বড় ভূমিকা থাকে, এবং তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। দু ধরনের হয়, একটা অ্যাডজাস্টমেন্ট, একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট। ম্যাল অ্যাডজাস্টমেন্ট মানে যেখানে আমি অ্যাডজাস্টই করবো না, আর অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে যে যেখানে আমি না অ্যাডজাস্ট করবো, যেখানে আমার পেশেন্সটা একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখি কি হচ্ছে, অল্পেতেই অধৈর্য না হয়ে যে সিচুয়েশনটা এসছে সেই সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডলিং করার চেষ্টা করছি, প্রবলেম সলভিং বিভিন্ন অ্যাক্টিভিটিস, কিছু স্কিলস, সেগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। তো এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের থাকে অ্যাডজাস্টমেন্টের জন্য।
নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেপস অফ টেস্ট কনস্ট্রাকশন। একটা টেস্টকে কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের কি কি মানে স্টেপস গুলো ফলো করতে হয়। প্রথমে আমাদেরকে আইটেম বাছতে হয়, যে একটা কোন বিষয়ের উপর আমরা টেস্টটা রেডি করছি সেই বিষয়ের উপর একটা আইটেম বাছতে হয়। তারপরে আইটেম অ্যানালিসিস হয়। তারপরে সেখান থেকে আসে আমাদের রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের এই জায়গা থেকে তৈরি হয় বা এই জায়গা থেকে কিন্তু আমাদের আসে। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ বি তে। গ্রুপ বি তে কি আছে? গ্রুপ বি তে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের জব স্যাটিসফ্যাকশনের কিছু ক্রাইটেরিয়া। তো এই জব স্যাটিসফ্যাকশনের ক্রাইটেরিয়া গুলো কি কি, বা জব স্যাটিসফ্যাকশন আমাদের কিভাবে তৈরি হচ্ছে সেই জায়গাগুলো আমাদের এখানে লিখতে হবে, যে আমরা কোন কোন ক্রাইটেরিয়া গুলো মেনটেন করলে বা ইয়ে করলে আমরা জব স্যাটিসফ্যাকশন করতে পারবো। এবং অর্গানাইজেশনাল কনফ্লিক্ট যেটা আসছে সেটা হচ্ছে যে অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন কনফ্লিক্ট হয়, যেরকম অ্যাপ্রোচ কনফ্লিক্ট, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, এইগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং অকিউপেশনাল হেলথ আমাদের যেন ঠিক করে বজায় রাখে তার জন্য কিছু কিছু জিনিস আমাদের প্রত্যেকটা সেক্টরসে মেনটেন করতে হয়। যেমন প্রপার ওয়াশরুম যেন থাকে, বা প্রপার ভাবে যেন আমরা এনভায়রনমেন্ট থাকে, প্রপার ইলুমিনেশন থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের দেখতে হবে। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের পরে যেটা রয়েছে সেটা সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ হচ্ছে আমাদের গ্রুপের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তো লিডারশিপ কি সেটা লিখতে হবে, এবং কিভাবে আমরা গ্রুপ মানে গ্রুপ লিডার, মানে যে গ্রুপের লিডার হয় সেই লিডারের কি কি কোয়ালিটিস থাকে। যেরকম খুব ভালো শোনার একটা বিষয় থাকে, যে শুনতে পারবে ভালো, লিডারের একটা কোয়ালিটি। তারপরে হচ্ছে সবার কথা ভাবা, গ্রুপের প্রত্যেকটা মেম্বার্সদের কথা ভাবা, গ্রুপের প্রত্যেকটা মেম্বার্সদেরকে নিয়ে চলা, এই বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে ট্রানজ্যাকশনাল এন্ড ট্রান্সফর্মাল লিডারশিপ। ট্রানজ্যাকশনাল লিডারশিপ যেটা সেটা হচ্ছে আমাদের আহ, যে সবার সাথে মিলেমিশে পরস্পর সিম্প্যাথেটিক ওয়েতে যে চলা। ট্রান্সফর্মাল মানে হচ্ছে যে আমাদের যে ইনসেনটিভস দেওয়ার ব্যাপার, বা কোনো কিছু বললে একটা ভালো করলে সেখানে রিওয়ার্ড থাকে, ভুল করলে সেখানে পানিশ থাকে। এইরকম কিছু কিছু সেক্টরস থাকে, এবং যেখানে লিডাররা এইভাবেই কিন্তু তাদের লিডারশিপকে স্টাইলটাকে মেনটেন করে চলে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নর্মাল প্রবাবিলিটি কার্ভ, অর্থাৎ এটাকে বলি আমরা এনপিসি। প্রত্যেকেই জানি যে এনপিসি কে একটা বেল শেপড কার্ভ বলে, এটা আমাদের স্ট্যাটিস্টিক্সে ইউজ করা হয়। তারপরে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক অ্যাপ্রোচ, এখানে কিছু কিছু টেস্ট থাকে। আমাদের টেস্ট মানে টেস্ট বলতে আমাদের কিছু কিছু টেস্টের নামই পড়তে হয়, কিছু অঙ্ক আমাদের করতে হয় না। যেখানে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যেখানে আমি স্যাম্পলটাকে জানি সেটা প্যারামেট্রিক, যেখানে স্যাম্পল সম্পর্কে কোনো আইডিয়া নেই তখন আমরা নন প্যারামেট্রিককে ইউজ করে থাকছি, এই জায়গাটা। তারপরে হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিস দু ধরনের হয়, একটা হচ্ছে নাল হাইপোথেসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। তো হাইপোথেসিস আমরা যখন রিসার্চ করি তার আগেই আমাকে রিসার্চ রেজাল্টটাকে অনুমান করে নিতে হয় কোনো কোনো রিসার্চের ক্ষেত্রে। তখন আমরা নাল হাইপোথেসিস না অল্টারনেটিভ হাইপোথেসিসকে ধরে কাজটা করব, সেটা আমার ডিপেন্ড করে আমি কার ওপরে রিসার্চটা করব সেটার উপরে। তো এইটা হচ্ছে আমার হাইপোথেসিসের একটা পার্ট, নাল না অল্টারনেটিভ হাইপোথেসিস। এবং অবশ্যই কিন্তু এই হাইপোথেসিসটা আমাদের প্রত্যেকটা রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই হাইপোথেসিসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের রিসার্চ ভেরিয়েবলস। রিসার্চ ভেরিয়েবলস এর মধ্যে মূল তিনটে ভেরিয়েবলস আছে, একটা হচ্ছে আইভি, একটা হচ্ছে ডিভি, আর একটা হচ্ছে ইভি। আইভি মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এই তিনটে ভেরিয়েবল কিন্তু আমাদের রিসার্চের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও মডারেটর ভেরিয়েবল, কংক্রিট ভেরিয়েবল, ডিসক্রিট ভেরিয়েবলস, এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েবলস কিন্তু রয়েছে। সরি। নেক্সট হচ্ছে টাইপ অফ স্যাম্পলিং। স্যাম্পলিং এর আমাদের দুটো পার্ট থাকে, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। তো এখানে আমাদের কোয়ার্টার স্যাম্পলিং, তারপর স্নোবল স্যাম্পলিং, তারপর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এই জিনিসগুলো কিন্তু এখানে থাকে। এবং এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে আমাদের যদি লিখতে হয় তাহলে দুটোকে আলাদা ভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে
প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটির মধ্যে কি কি রয়েছে? প্রবাবিলিটিকে আমরা কখন ইউজ করি? যখন আমরা স্যাম্পল সাইজ সম্পর্কে জানি এবং বুঝি। নন প্রবাবিলিটি মানে যখন জানি না এবং বুঝি না, তখন আমরা সেখানে ইউজ করি। কিভাবে ইউজ করব? স্যাম্পলিং কে চুজ কিভাবে করব? র্যান্ডামলি করা যায়। তারপরে হচ্ছে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে করা যায়, যেটাকে স্ট্র্যাটেজিক স্যাম্পলিং বলা হয়ে থাকে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই টাইপস অফ স্যাম্পলের মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের সাথে যেগুলো ডিসকাস করার মতো সেগুলো ডিসকাস করে দিলাম। অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 দুটোই আমরা ডিসকাস করে দিয়েছি। এবার যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো রকম কোনো ডাউট, একটা নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানতে চাও, আমি আমার যথাসাধ্য তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর তোমাদের বন্ধুদেরও কাজে যদি লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে কিন্তু শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।